আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাল্টি ব্রাশ বাটিক করার নিয়ম। তার জন্য আমি একটি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি ও তার উপরে 4 ভাঁজে ওড়না নিয়ে নিচ্ছি। ওড়নাটি প্রথমে আমি মারমুক্ত করে নিয়েছি। যে কোনো বাটিক করার আগে প্রথমে কাপড়টি মারমুক্ত করে নিলে ভালো হয়, কারণ না হলে রঙটা ভেতরে কিন্তু যাবে না। যেমন আমি এখানে 4 ভাঁজে কাপড়টা নিয়েছি, এর ভেতরে রঙটা যদি না যায় তাহলে আমার প্রত্যেকটা অংশের কালার একরকম হবে না। আর ওড়নার কাপড়টা যেহেতু পাতলা, তাই আমার অতিরিক্ত বড় করে ওড়না নেওয়ার কোনো দরকার নেই। আমি একভাবে মাপ দিয়ে চোখের ইশারায় প্রত্যেকটি রং আমি করে নিব। এখন ব্রাশ বাটিকটি করা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি হালকা কালার নিয়েছি। যে কোনো রং করার আগে প্রথমে হালকা কালারটা নিলে কাজটা সুন্দর হয়, তাই আমি হালকা কালার, হলুদ কালার থেকে প্রথম পেন্টিংটা আমি শুরু করে দিলাম এবং আমার চোখের আন্দাজে একটা কোনাকুনি নিয়েছি, যেন এটা 4 কোনা অবস্থায় থাকে। ডিজাইনটি যেমন ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন, ওড়না এবং যে কামিজের সাথে বানিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এবং কামিজের টিউটোরিয়ালটিও আমার চ্যানেলে আছে, সেটা আপনি দেখতে পারবেন। এখানে একটা একটা করে আগে আমি রং দিয়ে নিচ্ছি। প্রথমে হালকা দিব, তারপরে হালকা থেকে যে ডিপটা আছে সেটা দিব, তারপর আরেকটা কালার দিব। এইভাবে প্রত্যেকটা আমি 4টা রং একের পর এক আমি দিতে থাকবো। প্রথমটাই হলুদ দিয়ে শুরু করলাম এবং খুব গাঢ়ভাবে দিতে হবে। এটা প্রুশিয়ান কালার দিয়ে যেহেতু আমি রংটা করছি, তো প্রুশিয়ান কালার সামনে এবং পেছনে যেন হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আমি যেমন কাপড়টা উঠিয়ে দেখছি যে পেছন সাইডটা লেগেছে কিনা, খুব চাপ দিয়ে লাগাতে হবে। চাপ দিয়ে না রংটা দিতে গেলে ভেতরে রংটা যাবে না। এখানে তো কেমিক্যাল দেওয়া, তাই না? প্রুশিয়ান কালারটা তো একটা কেমিক্যাল, তাই এখানটা খুবই ভালোভাবে চেপে ভেতরে রংটা দিয়ে দিতে হবে। হলুদ রংটা দেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি কমলা কালার। কমলাটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং যতটুকু পরিমাণ আমি হলুদ দিয়েছি ঠিক সেই পরিমাণটাই আমি কমলা কালারটা দিচ্ছি। একে একে প্রত্যেকটা কালার আমি এখানে দেব। হালকা, ডিপ, তার থেকে ডিপ, এভাবে করে প্রত্যেকটা আমি লাইন মেনটেন করে দেব। কমলা রঙটিও আমি হলুদ রঙের মতোই চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং কোনাগুলোকেও আমি লক্ষ্য রাখছি। কোনা প্রত্যেকটা চিপায় যেন রঙগুলো যায়। 4টা পার্টে কাপড় আছে এবং অবশ্যই রং করার আগে নিচে একটি প্লাস্টিক দিয়ে নিতে হবে, না হলে সম্পূর্ণ টাইলস নষ্ট হয়ে যাবে এবং রংটা ওঠাতে বেশ কষ্ট হবে। তাই কাজটা করার সময় যথাসম্ভব জায়গাটা পরিষ্কার রেখে কাজটা করতে হবে, না হলে হাতের থেকেও কিন্তু রং অন্য জায়গায় লেগে যাবে। যেমন হলুদ আমি কালারটা করেছি, এর উপরে যদি আমার হাতে রং থেকে থাকে এবং আমি কাপড়টার উপর হাত রাখি, তাহলে এই জায়গাটা কিন্তু আরেকটা রং এসে যাবে, সেটা দেখতে সুন্দর লাগবে না। তার জন্যই আমরা জায়গাটাকে ক্লিন করে একের পর এক কালারটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কালার আমি সিরিয়াল দিয়ে করে দিচ্ছি। এই কালারটা এখন যে দিচ্ছি কিছুটা সবুজ কলা পাতা সবুজের মতো হয়েছে। ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে কালারটা, কিন্তু সামনে থেকে একদম কলা পাতার মতো রংটা ছিল। আর কাজটা করার পর খুব সুন্দর হয়েছে। আমি আমার আপুর জন্য করেছিলাম, কিন্তু আপুকে আর দিতে পারিনি, আমার কাস্টমার নিয়ে গেছেন। কাজটা সামনে থেকে বেশি উজ্জ্বল হয়, ক্যামেরাতে ওভাবে বোঝা যায় না। সব রং করার সময় অবশ্যই চাপ দিয়ে এখানে মেলাতে হবে। আমি রঙের মধ্যে একটু ফাইন গাম দিয়েছিলাম, তো ফাইন গামটা ভালো করে মিক্স হয় নাই। তার জন্য আমি কাজ করার সময় তুলি দিয়ে আমি চেপে দিয়েছি এবং দেখেন আমি নিচের লাইনগুলোকে লক্ষ্য করছি যে লাইনের মধ্যে কি রং লেগেছে কিনা। যখন দেখি যে রং লাগে নাই, আমার মনে হচ্ছে, তো আমি একটু পেছন দিয়ে উঠিয়ে দেখছি যে ঠিক মতো লেগেছে কিনা এবং তাড়াহুড়া করছি না। আস্তে সময় নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। নিচ দিয়ে আমার মনে হচ্ছিল যে আরও রয়ে গেছে ফাঁকা, তো ওই ফাঁকা জায়গাগুলোকেও আমি উঠিয়ে করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি কমলা কালারটাকেও আগে আমি একটা লাইন টেনে নিয়েছি সোজা। এটার ঠিক কমলাও না, আবার একদম লালও না, কেমন জানি একটা সুন্দর একটি কালার ছিল।
কাজটা করার সময় আমার খুব ভালো লেগেছে এবং এটাকেও আমি ঠিক লাইন মতো চেপে চেপে আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভেতরে যেন কোনো সাদা অংশ না থাকে সেটাকে আমি লক্ষ্য করে দিচ্ছি এবং এই সাইডগুলোকে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন নিচে যে অংশটা আছে নিচের কাপড়েও আমি রংটা সঠিকভাবে লাগিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আপনারা নতুন হতে গেলে 4 ভাঁজে না নিয়ে 2 ভাঁজেও করতে পারেন। আমার জন্য 4 ভাঁজে করাটা সহজ, তাই আমি 4 ভাঁজেই করে নিচ্ছি। আর লাইনগুলোকে অবশ্যই সোজা রাখতে হবে। প্রথমে একটা লাইন দিয়ে তারপরে রংটা করলে প্রত্যেকটা কাজ সুন্দর হয় এবং যথাসম্ভব আস্তে আস্তে কাজটাকে করে নিতে হবে। একদম আস্তে কাজ করে প্রত্যেকটা লাইনের সাথে লাইন মিলিয়ে দিতে হবে এবং নিচের অংশে এবং সাইডে যে জোড়াটা আছে জোড়াতে যেন রংটা যায় সেদিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যখন দেখলাম আমার তুলিতে সমস্যা হচ্ছে, আমি যেহেতু প্রথমে পাতলা তুলি নিয়েছিলাম, চ্যাপ্টা তুলি, ওটা দিয়ে হচ্ছিল না। পরে তাড়াতাড়ি কাজ করার জন্য আমি এখানে রাউন্ড ব্রাশ নিয়েছি। এটা ওয়াটার কালার তুলি, মূলত এগুলো হ্যান্ড পেন্টিংয়ের কাজে ব্যবহার হয়, কিন্তু আমি হ্যান্ড পেন্টিংয়ের সাথে বাটিকের কাজেও ব্যবহার করে ফেলি। ওয়াটার কালার তুলি হওয়াতে প্রুশিয়ান কালারটাও তো পানির মতো পাতলাই, তাই এটা দিয়ে কাজ করতে আমার বেশ সুবিধা মনে হয়। প্রথমে আমি যে মোমের তুলিগুলো আছে তুলি দিয়ে করতাম, কিন্তু সেটা দিয়ে খুব দেরি হওয়াতে এখন সরাসরি আমি হ্যান্ড পেন্টিংয়ের তুলি দিয়েই কাজগুলো করে ফেলছি। আর কোনো অংশ বাদ রাখবো না, একদম যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে যেন প্রত্যেকটা অংশে সঠিকভাবে রংটা পৌঁছায়, তাহলে কম ও বেশি হয়ে যাবে। এখানে যেমন হালকা থেকে আমি একের পর এক কালারে যাচ্ছে, হলুদ কালার, তারপর কমলা কালার, তারপর দিয়েছি একটু কলা পাতা কালার, এখন দিচ্ছি লালচে কালার, লালচে ম্যাজেন্টা টাইপ কালার। এভাবে করেই কাজগুলো আমাদেরকে আগাতে হবে, একটার পর একটা রং দিয়ে দিতে হবে, কিন্তু সবার আগে টার্গেটটাই থাকবে আমাদের হালকা রংটা দেওয়ার। হালকা রঙের পর ডিপ কালার দিলে কাজটা সুন্দর করে ফুটে ওঠে। এখন দিয়ে নিচ্ছি একদম শেষ রংটি, এবং এই রংটি হচ্ছে একদম গাঢ় সবুজ রং। এটা কালোর মতো ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু এটা একদম গাঢ় সবুজ রংটা। তো প্রথমেই হালকা, তারপরে গাঢ়, তারপর হালকা, তারপর গাঢ়, এভাবে করে করে প্রত্যেকটা লাইন ধরে ধরে দিয়ে দিচ্ছি এবং সবগুলোকেই আগে একটা লম্বা একটা দাগের মতো দিয়ে তারপর চাপ দিয়ে দেব। আর এখানে যেহেতু মনে হচ্ছে যে ডিপ কালার, কিন্তু এত ডিপ হয় না। প্রুশিয়ান কালার আপনারা জানেন যে একটু বেশি করে দিতে হয়, না হলে কালারটা সুন্দর করে কিন্তু বসে না, কাপড়ে বসবেও না, আর ধোয়ার সময় রং কিন্তু উঠে যাবে। প্রুশিয়ান রং ওয়াশের সময় অনেক ওঠে, এরপর আর রং ওঠে না। তো প্রথম ওয়াশেই যেন একদম সাদা না হয়ে যায়, তাই এটাকে বেশি করে রং দিয়ে করা হয়, রং উজ্জ্বলও হয়, রং টেকসইও হয়। এখন প্রত্যেকটা কাজ যদি আমরা সময় নিয়ে না করি এবং দেখে দেখে না করি, তাহলে রঙের কাজটা খারাপ হয়ে যাবে। আর একটু পরিমাণে বেশি দিলে এটার উজ্জ্বলতা অনেক বেশি বেড়ে যায়। এখানে প্রত্যেকটা আমি রঙের সময় ওয়ান টাইম ইউজ একটা কন্টেনার নিয়েছি এবং তুলিগুলোকে নিয়েছি। আর যখনই কাজটা করবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে ওপরে ও নিচে রংটা যেন যায়, সেই জায়গাটা লক্ষ্য রেখে কাজ করবেন, না হলে একটু 19 থেকে 20 হতে গেলেই কালারটা ছড়িয়ে যাবে। হালকার উপর ডিপ কালার এসে যাবে, ডিপ কালারের উপর হালকা দিতে গেলে তো এমনিও সুন্দর হবে না। তাই আস্তে আস্তে করে প্রত্যেকটা পার্ট আমাদেরকে সময় নিয়ে করে নিতে হবে এবং ওপর ও নিচের দিকটা বারবারই বলছি লক্ষ্য রাখতে হবে, না হলে একদিক রং হবে একদিক রং হবে না। আর এই কাজটা সবচেয়ে বেশি হয়ে থাকে যারা মার ছাড়িয়ে নেন না। তাই
মারটাকে ছাড়িয়ে নেবেন। সম্পূর্ণ রং লাগানো পর্যন্ত আমাদেরকে সবগুলো করে নিতে হবে। করে আস্তে আস্তে রংটাকে কাপড়ের ভেতরে যেন শুষে নেয় ও কাপড়টা আমরা ভালো করে ভাঁজ করে রেখে দিতে পারি, সেটা করে নিতে হবে। কাপড়টা আমাদের ভাঁজ করে তারপর রেখে দিতে হবে। আপনারা কেউ যদি চান যে না এটা খোলা রাখবেন তাহলে খোলাও রাখতে পারেন, সেটা ছাদেই সম্ভব। তো আমি যেহেতু ভাঁজ করে দিব, তো তার নিচের যে প্লাস্টিকটা আছে সেটাকেই আমি একদম কুচি কুচি করে ভাঁজ করে নিচ্ছি একটার উপর একটা দিয়ে। আর এখানে রং না লাগার কোনো সম্ভাবনা ছিল না, তাই আমি একটার উপর একটা দিয়ে রং করলাম ও তারপর এটাকে আমি একদিনের জন্য রেখে দেই। একদিনের জন্য রাখার পর এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিব। যতক্ষণ রং ওঠার ততক্ষণ যেন রং ওঠে ওইটাকে আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভালো করে ঘষে নিচ্ছি, কারণ এটাতে ফাইন গাম আছে। ফাইন গামটা একরকম গ্লু, কাপড়ের গ্লু। কাপড়ে যদি আমার গ্লুটা থেকে যায় কাপড়টা হয়ে যাবে শক্ত। আর এখানে রং ওঠা দেখে কেউ ভয় পাবেন না। প্রুশিয়ান রং প্রথমে ধোয়ার সময় অনেক ওঠে, তারপরে আর এটা রংটা থাকে না। আর রং একদম পাকা করার জন্য এখানে আমাদেরকে ডাইং ফিক্সার দিতে হবে। ডাইং ফিক্সার দেন অথবা সারা রাতের জন্য এটা পানিতে ভিজিয়ে রেখে দিতে পারেন। এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে। আমি সবসময় ডাইং ফিক্সারটা দিয়ে নিই। প্রথমেই আমি এটাকে রানিং ওয়াশ করে নিই, মানে খুব ভালো করে যত রং আছে যতটুকু ওঠে সব রঙগুলোকে ধুয়ে নিই। আর এর ফলে হালকা ও ডিপ কালার মিলে খুবই কিন্তু সুন্দর একটি কালার এসে পড়ে। আর বাটিকের কাপড় ধোয়ার জন্য সবসময় আপনার রান্নাঘরে যাবেন। রান্নাঘরের সিঙ্কটা যেহেতু স্টিলের হয়, এখানে ময়লাগুলো আর জমে থাকে না। আর অন্য বাথরুমের যে সিঙ্কগুলো বা ফ্লোরগুলোতে কিন্তু দাগ বসে যায়। আর এখানে দেখেন আমি একটু ওয়াশ করছি, ওয়াশ করতে করতে আমার কিন্তু কাপড়টা কি সুন্দর ব্রাইট হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। অতিরিক্ত রং থাকতে গেলে কাপড়টা সুন্দর দেখা যায় না। তার জন্য একটা একটা করে আমাদেরকে ধুয়ে তারপরে ডাইং ফিক্সার দিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ না একদম পরিষ্কার পানি আসে ততক্ষণ এই জায়গাটাকে ডলতে হবে এবং এখানে ফাইন গাম যেখানে যেখানে আছে ভালো করে ডলে ডলে উঠিয়ে আমাদেরকে ফেলে দিতে হবে। তার ফলে আমাদের ওড়নাতে অতিরিক্ত কোনো গাম থাকবে না, অতিরিক্ত কোনো একদম রং থাকবে না। অতিরিক্ত রং থাকলেই এখানে ওঠার সম্ভাবনা থেকে যায় আর আমাদের একটা খুঁতখুঁতা থেকে যায়। আর কাপড় ভেজা অবস্থায় একটু বেশি ব্রাইট লাগে, মনে হয় একটু বেশি চোখে লাগছে, কিন্তু ব্যাপারটা ওরকম না। সামনে থেকে সবগুলো কাপড় খুবই সুন্দর। এখনো পর্যন্ত যারা দেখেছে কেউ প্রশংসা ছাড়া থাকতে পারে নাই। আর কাজগুলো করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমাদের কাপড়ে যেন অন্য কোনো ময়লা না লেগে যায়। ময়লা লাগতে গেলে কাপড়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, রঙের ওপরে ময়লা। তাই ঢেকে ঢুকে রাখবেন। ঢেকে রাখার পর আস্তে আস্তে করে ওয়াশ করে নেবেন একটার পর একটা। আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ধুয়ে নিচ্ছি এবং যতক্ষণ রং উঠবে প্রতিবারই কিন্তু এটাকে আমি খুলিয়ে নিব। খুলিয়ে নিতে গেলে এটার ভেতরে যত রকমের আমরা কাজ করার সময় জার্মস লেগেছে, জার্মসগুলো চলে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার এবং আমার পেজে লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।